দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত কী? তোমরা জানো যে নিরূপক শূন্য হতে হয়। নিরূপকের অর্থ কী? নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, দেখি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হতে হয়। তাহলে এখানে দেখো সি এর মানটা মাইনাস হচ্ছে, সি এর মানটা এখানে দেখো মাইনাস আছে এখানে, তো আমরা কী করছি, বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়ালস টু 0, অর্থাৎ যে তোমার শর্ত যে ডি এর অ্যান্সারটা এখানে আমাদের ভ্যালিড হলো, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 4ac। কেন? এখানে যেহেতু সি এর জায়গায় এখানে সি এরখানে মাইনাস আছে, এখানে বি স্কোয়ার প্লাস 4ac 0 যে শর্তটা, অর্থাৎ ডি এর শর্তটি উত্তর হবে, কারেক্ট অ্যান্সার হবে এখানে। আর যারা একটু বুঝতে চাইছো যে তোমার দুটো বীজ সমান, অর্থাৎ দুটো বীজ যদি আলফা ধরি এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস আলফা সমান 0, তাহলে দেখো কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার সমান 0। তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার সমান 0। এখানে দুটো বীজ সমান ধরে পেয়েছি, দেখো এখানে এটাও আলফা আলফা ধরেছি। এই ক্ষেত্রে দেখো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac করলে আমরা 0 পাবো। বি স্কোয়ার মানে মাইনাস 2 আলফার হোল স্কোয়ার মাইনাস 4ac, এর মান 1 আর সি এর মান এখানে আলফা স্কোয়ার। তা দেখো আমরা পাচ্ছি এখানে 4 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার, অর্থাৎ 0 পেলাম। যদি দুটো বীজ যদি সমান ধরে আমরা যদি কষে দিই, তাহলে বুঝতে পারবো যে এইভাবে এই শর্তটা যেটা আমরা উত্তর করেছি এই শর্তটা সঠিক হলো এখানে। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যে সূত্র ব্যবহার করবে সেটি হলো আই সমান পিটি আর বাই 100, পিটি আর বাই 100। এখানে দেখো বলা আছে আয় সমান, বলে দিয়েছি তথ্যতে বলা আছে যে r% হারে n বছরের সরল সুদ হলো PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। এখানে মূলধনের পরিমাণ এখানে পি দেওয়া আছে, যেহেতু আমরা এখানে মূলধনের পরিমাণ এক্স ধরে নেব, তাহলে মূলধনের পরিমাণ এক্স TR বাই 100। আর এখানে বলাই আছে সরল সুদ হচ্ছে PNR বাই 25। তাহলে আমরা দেখো এখানে এই টিটা, হ্যাঁ টিটা এখানে আমাদেরকে এনই ধরতে হতো, এন বছরের টি ধরে যাবে, টাইমের সাপেক্ষে আমরা কেটে এন লিখে দিই এন। তাহলে দেখো এন আর এইদিকে এন আর এখানে এন আর কাটাকাটি হয়ে গেল, এবং এটা 25 4 দিয়ে গুণ করলে 100 পাবো, এবং কোনাকুনি গুণ করলে আমরা এক্স সমান পেয়ে গেলাম, এক্স সমান 4p, অর্থাৎ অ্যান্সার হলো 4p। ডি এর অ্যান্সারটা আমাদের এখানে কারেক্ট হলো, ডি এর অ্যান্সার। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে তার ভিতরে ট্রাপিজিয়াম আঁকি। একটা প্রথমে বৃত্ত এঁকে নিই, হয়তো বেশি গোল হবে না, তবু মোটামুটি একটা বৃত্ত এঁকে নিলাম। তারপরে তার ভিতরে আমরা এমনভাবে ট্রাপিজিয়াম আঁকবো যাতে এবিসি কোণটা, এখানে আমরা এই বাহুটা নিলাম আর এখানে একটা বাহু নিলাম। সমান্তরালের শর্ত অনুযায়ী আমরা নাম দিচ্ছি এ বি সি ডি, অর্থাৎ আমরা পেলাম এডি সমান্তরাল বিসি পেলাম। বাকি বাহুগুলো এঁকে নিয়ে পরে এই বাহুটা আর এই বাহুটা এঁকে নিলাম। এখন এ বি কোণ এ বি সি 75 ডিগ্রি, যেটা আমরা এখানে নোটেশন দিয়ে দিলাম 75 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি এর মান চেয়েছে, বি সি ডি এই কোণটা চেয়েছে। তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কী হয়, বৃত্তস্থ বিপরীত কোণগুলির সম্পূরক, তাহলে এই দুটো মিলে 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 105 ডিগ্রি। এখন এই দুটো কোণ সম্পর্কে চেয়েছে, যেহেতু বিসি সমান্তরাল এডি, তাহলে আমরা বলতেই পারি এই যে 75 এই পাশে যে কোণটা, এই 75 সাপেক্ষে এই কোণটা ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ, তাহলে এটা যদি 75 হয় তাহলে এটা হচ্ছে 105 ডিগ্রি। আর দুটো মিলে 180 ডিগ্রি, এই দুটো মিলে 180 ডিগ্রি। এখন আবার ওই একই শর্ত অনুযায়ী এর যে সি এর সাপেক্ষে বিপরীত কোণ যে সি আছে এই কোণটা, এটা হচ্ছে কত হচ্ছে 105 মানে এটা 75 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা পেলাম এটাও 75 ডিগ্রি, অর্থাৎ আমাদের বি এর অপশানটা উত্তর হলো। 75 ডিগ্রি কেন হলো? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের পরস্পর সম্পূরক, দুটোই মিলে 180 ডিগ্রি হয়, তাহলে উত্তর পেলাম 75 ডিগ্রি। খুবই সহজ ভাষায় বলা আছে একটি গোলকের আয়তনে 4/3 পাই আর কি, এবং ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত। এখন যদি একটা প্রস্থচ্ছেদ আঁকি আমরা, তাহলে প্রস্থচ্ছেদটা কীরকম হবে, যে এটা একটা ঘনক, তার ভিতরে একটা গোলক অবস্থিত, যার কিনা
আয়তন বলা আছে, আয়তন সূত্রের আকারে বলা আছে, যার ব্যাসার্ধ আর। এখন এটা যদি আমরা টাচ করবে প্রত্যেকটি বাহুকে, যদি আমার এটা ছবিতে টাচ করছে না, তো এটা আবার বেরিয়ে গেল। এটা হচ্ছে আর, এটা হলো আর। তাহলে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে বুঝতে পারছো 2r হচ্ছে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে 2r। 2r যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে কত, আয়তন কত হবে 2r এর হোল কিউব। প্রথমে ঘনকের আয়তন ইজটু তারপর গোলকের আয়তন। গোলকের আয়তন তো বলাই আছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে 8r কিউব ইজটু 4/3 পাই আর কিউব। আর কিউব কেটে দিই, তাহলে কত হচ্ছে এখানে 4 2 8, যদি 3 দিয়ে উপরকে গুণ করি তাহলে কত হচ্ছে, এটা 6 পাই। অর্থাৎ আমাদের কত অ্যান্সারটা পেলাম, 6 পাই, মানে এই সি এর অ্যান্সারটা 6 পাই, এই সি এর অ্যান্সারটা পেলাম আমরা, এই অর্থাৎ এই অ্যান্সারটা সহজে হলে। প্রথমে এই আইডিয়াটা একটু লাগাতে হবে, যেখানে গোলকটাও একটা কিসের ভিতরে আছে, ঘনকের ভিতরে আছে, তাহলে গোলকের ব্যাসটাই হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এই আইডিয়াটুকুই। থেকে দেখো দিয়েছে যে কতগুলো একটি শ্রেণী বলা আছে, কয়েকটি সংখ্যা বলা আছে, তার মধ্যমা। এখন দেখি মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে মাঝের পদ খুঁজতে হয়। মাঝের পদ কততম টার্ম, মোট কটি টার্ম আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি টার্ম আছে, তাহলে আমরা 10টি টার্ম মানে মাঝের দুদিকে, এদিকে 4, এদিকে 4টা থাকলো আর এদিকে 4টা থাকলো, মোট 4টা 4টা 8টার মাঝের টার্ম হচ্ছে এই দুটো টার্ম। এই দুটো টার্মের মধ্যমা কত, ওই দুটো টার্মের মধ্যমা মানে ওই দুটো পদের যোগফল বাই 2, যেটা কিনা বলা আছে 20। তাহলে আমরা করি x+1 প্লাস x+3/2 সমান 20। তাহলে এখানে কত হচ্ছে 2x প্লাস 4 = 40। তাহলে x সমান কত হচ্ছে এখানে 36কে 2 দিয়ে ডিভিশন, সমান x সমান পেলাম আমরা 18। তাহলে আমরা দেখো সি এর দাগের অ্যান্সার যেটা আছে 18, এদের মধ্যমা x এর মান হলো 18, যেটা আমরা পেয়ে গেলাম। দেখো